বৈধ ব্যবসার অংশীদারদের। গত পর্বে আমরা উন্মোচন করেছিলাম শাহজাদি ও তার পরিবারের অপরাধ জগতের সাম্রাজ্যের চিত্র। সেই সংবাদ প্রকাশের পর আরও অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমাদের হাতে। প্রিয় দর্শক, আমরা প্রথম পর্বে শাহজাদি ও তার সহযোগীদের মুখোশ উন্মোচন করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় পর্বে তুলে ধরব তার মাদক সাম্রাজ্যের আরও ঘটনাটি ২০২৩ সালের মার্চ মাসের। রাজধানীর মিরপুর পল্লবীর সেকশন ১২-র ডি ব্লক এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ শাহজাদিকে গ্রেপ্তার করা হয়। সেই অভিযানটি পরিচালনা করেন তৎকালীন পল্লবী থানার এসআই মুন্সি আল আমিন। সে সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন পারভেজ ইসলাম। থানা কিন্তু শাহজাদির নেটওয়ার্ক এতটাই শক্ত ছিল যে প্রতিটি অভিযান হওয়ার আগেই শাহজাদি এক অদৃশ্য শক্তির বলে অভিযানের সব খবর পেয়ে যেতেন, আর সেই কারণে পুলিশ বারবার তাকে ধরতে ব্যর্থ হতো। তথ্য বলছে সেই খবর তার কাছে চলে যেত কে কখন কোথায় ডিউটি করছে, সেই অনুযায়ী তিনি ব্যবস্থা দিতেন, যার কারণে ওই সময়ে তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকতেন। থানা সূত্রে আরও জানা যায়, যেই পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযান বা ব্যবস্থা গ্রহণ করতে চাইতেন তাকেই তিনি মোটা অঙ্কের টাকার অফার করতেন। যারা তার টাকার কাছে বিক্রি হতো তাদের সাথে তিনি বেশ ভালো সখ্যতা গড়ে তুলতেন, আর যারা টাকার কাছে বিক্রি হতেন না তাদের বিরুদ্ধেই তিনি বিভিন্ন উপর মহলে নানা মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করতেন। এমনকি সেই সব সৎ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নিজের পেটুয়া বাহিনী দিয়ে বিভিন্ন সময় মানববন্ধনও করাতেন, যার কারণে তার মামলার ফাইল আর এগোতো না। এমনি এক ঘটনা ঘটে তৎকালীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলামের সাথেও। কিন্তু থানায় নতুন যোগদান করায় খুব সূক্ষ্মভাবে অভিযান পরিচালনা করেন এবং ২০২৩ সালের ২৪ মার্চ রাজধানীর মিরপুর পল্লবীর সেকশন অবশ্যই ভাই, কি বলেন আপনারা সাংবাদিক ভাইরা, বহু পত্রিকায় নিউজও হয়েছে ভাই। আমি তো তখন নতুন গেছি পল্লবী থানায়, শাহজাদির নামে কে আমি তাও চিনতাম না, ঠিক আছে? কারণ যদি চিনতাম, যে দারোগা তারে চিনে তারে কেউ ধরতে যায় না, কারণ তার নামে সে কমপ্লেন দেয় ইভেন্টলি ওসি স্যারদের সহ। তা আমি রূপনগর পিএসআই শেষ করে পল্লবী আসি, দেন সংবাদ পাই, আমি এত কিছু বাজ বিচারহীন না করে তাকে সাহস করে ধরে নিয়ে আসি। এই আর কি বিষয়, এতটুকুই। পরে জানতে পারে যে সে এরকম বিখ্যাত, মানে তার পিসিবিআর যেটা আর কি। গাঁজা তো পাওয়ার কথা ছিল আরো অনেক বেশি, মূলত পাওয়ার কথা ছিল গাঁজা। পারভেজ স্যার মানে ওসি স্যার, এইটা তো মিথ্যা, উনি তো একা দেয় নাই, পুরা থানার ১৭ না ১৮ জন সহ ডাইরেক্ট অভিযোগ দিছিল। এটা মিডিয়াও হয়েছিল তখন আমি পল্লবী থানায় ছিলাম না, পরে জানতে পারি আর কি। চিন্তা করেন, আর আগে আওয়ামী লীগের লোক পাঠাইতো, মানে সে তো ওইখানে একটা আন্ডার ওয়ান। ইভেন ভাই আমি যখন তারে ধরতে যাই, আমি ভাই পুরাতন লোক হইলে তারে ধরার দুঃসাহস দেখাইতাম না, বুঝছেন? আমি যেহেতু তাকে চিনি না, আমি সাহস করে তাকে নিয়ে আসছি, এবং এটা অনেক আলোড়ন সৃষ্টিকারী হয়েছিল আমার ইজ্জত সম্মানের জন্য। কারণ ওরা কে ধরবে, ও সবাইকে কিনে ফেলে অনেকটা। কনস্টেবল সোর্স এই সেই বহুত কিছু। কিন্তু আমি যেহেতু নতুন ছিলাম, আমি ওই কোনো কিছুই করি নাই, আমার কাছে তথ্য আসছে, ওকে নিয়ে আসছি, যা হয় হবে। এটা একটা মাফিয়া ভাই। দর্শক, স্ক্রিনে যে ছবিটি দেখছেন সেই ব্যক্তির নাম টান আকাশ।
তিনি হলেন পল্লবীর সেই আলোচিত পেপারসানি হত্যা মামলার 1 নম্বর আসামি। আর তার সাথেও রয়েছে শাহজাদীর এক গভীর সম্পর্ক। আমাদের অনুসন্ধান বলছে এই টান আকাশ তার মাদক ব্যবসার অংশীদার এবং সেই নাকি তাকে মাদক সাপ্লাই দেয়। তেমনি তাদের একটি গোপন বৈঠকের ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। চলুন সেই ভিডিওটি দেখে আসি। ভিডিওতে দেখা যাচ্ছে শাহজাদীর নিজের বাসায় 3 জন যুবক বসে আছেন আর তার পাশে শাহজাদীর স্বামী রনি বসে আছেন। কোনো একটি বিষয় নিয়ে তাদের গোপন আলাপ চলছে। কিছুক্ষণ পর সেই রুমে প্রবেশ করেন শাহজাদী। এরপর শুরু হয় তাদের গোপন বৈঠক। ভিডিওতে দেখা যাচ্ছে শাহজাদী সহ সেই রুমে তার পুরো পরিবারের সদস্যদের উপস্থিতি রয়েছে। সেখানে গোপন বৈঠক চলাকালে দেখা যায় শাহজাদী বেশ রাজকীয় স্টাইলে ধূমপান করছেন। উল্লেখ্য যে এই বৈঠক এবারই প্রথম নয়, এর আগেও বহুবার তাদের এমন বৈঠক হয়েছে। আমাদের প্রশ্ন হলো, পল্লবীর সব চিহ্নিত সন্ত্রাসীদের সাথে তার গোপন বৈঠক কিসের ইঙ্গিত দেয়? আমাদের তথ্য বলছে যারাই তার বিরুদ্ধে কথা বলে তাদের কণ্ঠ রুদ্ধ করার জন্যই এই সন্ত্রাসীদের ব্যবহার করেন তিনি। এমন ডজন খানেক সন্ত্রাসী গ্রুপকে নিয়ন্ত্রণ করেন শাহজাদী, যাদের কাজ হলো তার হয়ে যে কারোর উপর সন্ত্রাসী হামলা চালানো। এরপর জিন্দগিতে বিএনপির একজন সদস্যই ছিলাম। সদস্য বলতে গেলে আমি কর্মী হিসাবে কাজ করতাম। বিএনপির মিছিল মিটিং ভালো মন্দতে ছিলাম, কিন্তু কপাল এতই খারাপ হলো যে মনে করেন আজকে আমি মাদক ব্যবসায়ী লিস্টে হয়ে গেলাম। কপালে এটাই আমার খারাপ। আচ্ছা, আপনি যদি মাদক বিক্রি নাই করেন তাহলে আপনার বিরুদ্ধে এত পত্রিকা নিউজ কেন হবে? ভাই শুনেন, আমি ঘনবসতি এলাকায় থাকি, আর ঘনবসতি এলাকায় থাকি আশেপাশে শত্রুর কোনো বিকল্প থাকে না ভাই। হ্যাঁ, আমার ভাইরা আমার ভাইস্তারা ওই যে নেশা সেবন করে, যার কারণে আজকে আমার লিস্ট হলো মাদকে। হ্যাঁ, আমি খবর নিয়ে দেখেন গত মাসেও বিএনপি, আমি নিজেই শোডাউন করতে পারি না, আমার নামে 2টা মামলা দেখে 5ই আগস্টের আগে 2021-এ 2023-এ 2টা মামলা খাওয়ার কারণে আমি নিজে কোনো শোডাউন করি না ভাই, ওপেনলি কোনো কিছু করি না। মানে বিএনপির কোনো মিছিল মিটিং এ আমি ওপেন যাইতে পারি না, শুধু নিজের কাছে নিজে লজ্জিত হয়ে গেছি বিদায়। তারপরে ভাই এত কষ্ট হয়, আল্লাহ ছাড়া কেউ আমারে বাঁচাইতে পারবে না, আল্লাহর উপরে ভরসা আছে ভাই। ভাই আপনার প্রশ্নের উত্তর দেই আমি। ওসি পারভেজ যখন ছিলেন 2021-এর 4 মাসে আমার স্বামীকে ওসি পারভেজ এসআই সজীব আহমদকে পাঠিয়েছিলেন। উনি পাঠাবার পর উনি বলছিলেন 2-একটা কথা বলবেন। এই কথা বলে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর আমার স্বামীকে নিয়ে যাওয়ার পর ওনারা আমাকে বলছেন যে আপনার ভাইরা নেশা টেশা করে এই সেই, আপনার স্বামীকে নিয়ে আসছে, আপনার ভাইদেরকে বলেন কি আসল বিষয়, কোন জায়গায় গাঁজা বেচছে, কি আসল বিষয়। ভাই আমার স্বামীকে ওনারা নিয়ে যাওয়ার পর আমি আমার মেয়ের বিয়ের গহনা শিলামণি জুয়েলার্সে 1 লক্ষ টাকা দিয়ে বন্ধক রেখে উনাকে সেই 1 লক্ষ টাকা দেওয়ার পর উনি আমার স্বামীকে ডিএমপি করে কোর্টে পাঠান। কোর্টের জরিমানা করে আমার স্বামীকে আমি আনছি ভাই 2021-এর 4 মাসে। আনার পর আমি প্রেস ক্লাবে একটা মানববন্ধন করছিলাম ভাই। প্রেস ক্লাবে মানববন্ধন করছিলাম, না আমার স্বামীর নামে মামলা ছিল না আমার নামে। আমার স্বামীর নামে খোঁজ নিয়ে দেখেন এখনো কোনো মামলা নেই। হ্যাঁ, যখন নাকি প্রেস ক্লাবে মানববন্ধন করছিলাম, উনি ক্ষিপ্ত হয়ে আমাকে ধরার জন্য অনেকগুলো পুলিশ পাঠাইছিলেন, যে সে করে বিএনপি যত ছবি পাইছে বিএনপির কোনো নেতার সাথে আমার বাড়িতে। আবার তারপরে এত বড় বড় কাহিনী, তারপরে মনে করেন উনি ক্ষিপ্ত হয়ে আমাকে আপোস করার জন্য ডাক দিলেন। এসআই সজীব, রায়হান, ফেরদৌস, 6টা দারোগার নামে অভিযোগ ছিল যারা আমার স্বামীকে নিয়ে গেছিলেন। ওনারাও থানায় বসে বাংলার নিউজ না বাংলার খবরে ওনারাও একটা সমাবেশ করছিলেন। আজকে সামান্য একটা যৌথ ছবি পাওয়ার কারণে আমার স্বামীকে হ্যারাসমেন্ট করলো, আমাকে হ্যারাসমেন্ট করলো, ঘর বাড়ি ছেড়ে থাকতে হইলো। 2021-এর ঘটনা বড় ভাই, আপনি যাচাই করেন যায় এবং হাজার হাজার লোক পাঠান। একজন যদি বলে আমাকে জায়নামাজ থেকে উঠায় নিয়ে যায়, ওনারা রাত 3টা বাজে শুধু এটাই বলছে
বলছিলেন ওসি স্যার আপনার সাথে কথা বলবেন, চলেন। আমি বিশ্বাসের উপরে চলে গেছিলাম, ঠিক আছে, একদম মাগরিবের নামাজটা পড়বো আর হাতে জানামাজ। আল্লাহ, আমি 3 সন্তানের মা, আমি একটা দাদি হয়েছি, আমার ছেলে 1 মেয়ের মা, মানে বাপ হয়েছে, মেয়েকেও বিয়ে দিছি, ছেলেকেও দিছি, আর একটা বাবু আমার 8 বছর বয়স, মাদ্রাসায় পড়ে। হ্যাঁ, পরে ওনারা নিয়ে যায় আমাকে রাত 3টা বাজে আমাকে বলছে যে আপনি বহুত খেলছেন, আপনি অভিযোগ করছেন, আপনি প্রেস ক্লাবে সমাবেশ করছেন, আপনাকে আপোষ করা হয়েছে, আপনি কি মনে করছেন এত সহজে ছাড় দেওয়া হবে? পরে এই 500 পিসি আবার 4 কেজি গাঞ্জা, 1 কেজি গাঁজা দিয়ে আবার আমাকে 2 বার একাধিকভাবে আমাকে 2 রমজান মাসে ঠিক 2021-এ সমাবেশ করার পর 4 কেজি গাঁজা থানায় নিয়ে স্বামী ভাইকে সাজাইয়ে আমাকে একটা মামলা দিল। পরে আবার সেই মামলাটা এইভাবে সাজায় নিয়ে 2023-এ আমাকে দিল। ভাই, যদি ওনারা আমার বাসা থেকে নিত, আমাকে মাদক সহ যদি কোনো ডকুমেন্টস থাকে যে শাহজাদিকে বাসা থেকে নিয়েছি, তার বাসায় এত বিপুল পরিমাণ কোনো গাঁজা বা কোনো মাদক উদ্ধার হয়েছে, ভাই, আপনার যেই শাস্তি দিবেন, যদি কোনো মিডিয়ার কাছে এমন কোনো ডকুমেন্টস থাকে বা কোনো পুলিশ প্রশাসনের কাছে, তাহলে আপনার দৈনের বিচার আপনি করে দিয়েন। ভাই শুনেন, একটা কথা বলতে গেলে কি, মানে আসলে আল্লাহর ওয়াস্তে কুরবানি দিলে সেটাও অপরাধী। আমাদের গোষ্ঠীতে আমরা 70টা ভাই বোন, 7 চাচা 5 মামা একত্র হয়ে শুরু থেকেই আমরা এভাবে চলে আসতেছি। আর এখন মাদক মামলা খাওয়ার পর মানুষ মনে করে মাদক নিয়েই কুরবানি। মানুষ একটা মেয়েকে বিয়ে দিলেও মনে করে এইটা, একটা মানুষ মারা গেলে জানাজার কাফন করতে গেলে এইটা, একটা যেই কোনো একটা সিটি গোল্ডের একটা জিনিস পরে থাকে মনে, ঠিক আছে ভাইয়া? না না, আমার 15টা ঘর নেই ভাই, আমার 2টা রুম আছে, 2টা রুম, মোট 3টা রুম। 3টা রুমের ভিতরে আমি ছোট্ট রুম গুলা নিজে সাজানোর জন্য 3টা বাড়ি আছে আমার এখানে। ভাইয়া রাজুর বস্তিতে যদি একটা ঘর কেউ প্রুভ করতে পারে যে এই রুম আমার, হ্যাঁ, আমি মাইনে নিব, আপনি যা বলবেন। নতুন আবাসনে একটা রুম ছাড়া তাও সরকার দিছে আমার রুম ভাঙা যাওয়ার পর, আর এখন যেগুলো করছি আমরা খাইতে করছি। তো এই একটা রুম ভাই, আমরা পরিবার হলাম 4টা, একটা রুমে থাকা সম্ভব না, বিধায় আমি এখনো বস্তিতে পড়ে থাকি, আবাসনও থাকি না, সেটা ভাড়া দিয়ে রাখছি। দর্শক, যিনি একসময় থাকতেন ভাঙা বেড়ার ঘরে, তার 5 ভাই ও 5 বোনের ভিতরে তিনিই সবার বড়, যাদের মূল পেশা ছিল রাস্তার পাশে ছোট একটি দোকান করে গরুর বট বিক্রি করা, যার ইনকাম ছিল সর্বোচ্চ 300 থেকে 500 টাকা, যা দিয়ে চলত 15 থেকে 20 জনের একটি পরিবার। তাদের আয় করার মানুষ ছিল কেবল তার বাবা ও তিনি নিজে, যাদের ছিল ছোট 2টি ভাঙা বেড়ার ঘর। আজ সেই ব্যক্তিটি চলেন রাজকীয়ভাবে, থাকেন দামি ফ্ল্যাটে, চড়েন বিলাসবহুল গাড়িতে, প্রতি মাসেই পরিবার নিয়ে ঘুরতে যান কক্সবাজারে, তাও আবার বিমানে করে। এবার প্রশ্ন, এত টাকা কোথা থেকে আসে? উত্তর একেবারে সোজা। তিনি তো পেয়েছেন সেই আলাদিনের চেরাগ, যে চেরাগে কোনো জিন থাকে না, থাকে মাদকের মতো সমাজ ধ্বংসের চাবিকাঠি। তার রয়েছে রাজধানীর মিরপুর পল্লবীর পূর্ব কুর্মিটোলা বিহারি ক্যাম্পের অপোজিট বস্তিতে 15 থেকে 20টি রুম। বেগুনটিলা আবাসনে রয়েছে 6 থেকে 8টি রুম, যার এক একটির মূল্য 5 লক্ষ টাকা। আমাদের অনুসন্ধানে আরও উঠে এসেছে রাজধানীর মিরপুর 12 নম্বর ডিওএইচএস এ রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট। সাভারে কিনেছেন জায়গা, এমন নামে বেনামে শাহজাদির রয়েছে বহু সম্পত্তি, যা গভীর অনুসন্ধান করলে বেরিয়ে আসবে আরও সম্পদের খোঁজ। তার এই মাদক ব্যবসার সহযোগী হিসেবে রয়েছেন শাহজাদির স্বামী রনি, একমাত্র মেয়ে মুস্কান ও জামাই সুজন। এছাড়া তার 5 ভাই বট আসলাম, ইসলাম, কালাম, মনু, সোনু এবং 5 বোন শাহজাদি, বেলি, কলি, কাজল, গোলাপ, প্রত্যেকেই এই সিন্ডিকেটের সদস্য। শাহজাদির বড় ভাই বট আসলাম ও তার পরিবার বেগুনটিলা সরকারি আবাসন ও কামাল মজুমদার ব্রিজ সংলগ্ন এলাকায় মাদকের অভয়ারণ্য করে তুলেছেন। অন্যদিকে শাহজাদি ও তার স্বামী পূর্ব কুর্মিটোলা ক্যাম্প ও নতুন রাস্তা সংলগ্ন এলাকায় ব্যবসা নিয়ন্ত্রণ করেন। জিসান, রাজন, রিফাত, রাজ সহ পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে তারা গড়ে তুলেছেন শক্তিশালী এক মাদক নেটওয়ার্ক। গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে দাবি করলেও বর্তমানে তিনি বিএনপির ত্যাগী নেত্রী হিসেবে উপস্থাপন করছেন। নাম সর্বস্ব ও অনুমোদনহীন কিছু গণমাধ্যমকে টাকার বিনিময় ম্যানেজ করে
এমন একজন অপরাধীকে বিএনপির ত্যাগী নেত্রী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এতে স্পষ্ট যে কিছু অপসাংবাদিককে টাকার বিনিময়ে কাজে লাগিয়ে তিনি এখন বিএনপিতে প্রবেশের চেষ্টা করছেন। এ বিষয় নিয়ে আমরা বিএনপির একাধিক নেতার সাথে মুঠোফোনে যোগাযোগ করি। চলুন শুনে আসি কি বলছেন তারা। এর জন্য আমি আপনাকে বললাম, আমি জানি না, আল্লাহ ভালো জানে। আমি শুনছি মেহরুন্নেসা কয়েকদিন আগে যে মিছিলটা করছিল নির্বাচন উপলক্ষে, এটা নাকি শাহাদাতের সহযোগিতায় করছে। এটা সত্য মিথ্যা আমি 100% জানি না, মুখে শোনা কথা বললাম। আমিনুল ভাই বা আমাদের কারোর সাথে তার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। আমরা এই মাদকের ব্যাপারে যে আমিনুল ভাই যেটা বলছে, এই ব্যাপারে ওনার লিস্টটা আমিনুল ভাই নিজে ওখানে দিয়ে আসছে। আমি অ্যাকচুয়ালি ভাই সত্যি কথা অর্থে আমি শুনেছি যে উনি এই ব্যবসার সাথে যুক্ত, কিন্তু আমি ওনাকে ভালো করে চিনিও না, আমি তাকে ভালো করে চিনিও না। এটা প্রশ্ন ওঠে না, যারা বলতেছে তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে আমাকে দেখাক। আমি তো শাহজাদিকে ভালো করে চিনি না, প্রশ্নই ওঠে না, আমি তাকে চিনি না। আমার সাথে কোথায় কন্টেন্টে আমার মিছিল মিটিং এ দেখাইতে পারবেন? যারা বলে তাদের কাছে এটা ডকুমেন্টস নেন, নিয়ে আমার ফোন দেন নাই। মানুষের মাত্র তো শত্রু থাকতেই পারে, কিন্তু আমার কথা হলো একজনের সম্বন্ধে কথা বলতে হলে তার কিছু ডকুমেন্টস লাগবে। আমি আপনাকে বলতেছি যে আমি শুনছি মেহরুন্নেসা একটা মিছিল করছিল, তখন তার হেল্পে তার লোকজন কিছু নিয়ে সেই মিছিলটা করছে। কারণ হলো আমাদের বিএনপির কোনো লোক মেহরুন্নেসার সাথে যাওয়ার পোস্ট ওঠে না, কারণ হলো মেহরুন্নেসা দলীয় নমিনেশন পান নাই। চিনি না, আমি শাহজাদির বললাম তো, এই ভদ্র মহিলার নাম আমি অনেক শুনছি, হয়তো আমি দেখছিও, কিন্তু আমি তাকে চিনি না। সে কে? এলাকার মাদক ব্যবসায়ী কি আমি একলা বলছি? আমার নাম একলা হয়েছে। আমি কি হিরোইন বেচি, জামা বেচি, শুধু 100 টাকার গাঁজার পুড়িয়ে বেচি। দর্শক, আমাদের দ্বিতীয় পর্ব আজ এ পর্যন্তই। আমরা আবারও ফিরব তার জানা অজানা আরও অপকর্মের ফিরিস্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।